আজকে 10ই অক্টোবর, এখন বাজে 5টা 25। তো আমরা গৌরীকুণ্ড থেকে কেদারনাথের যাত্রা শুরু করলাম, সঙ্গে থাকুন। দেখুন বন্ধুরা, আমরা প্রায় 5.5 কিলোমিটার চলে এসেছি। তো এখানে ভৈরবনাথ মন্দির আছে, এটা অনেকে মিস করে চলে যায় যেহেতু একটা ছোট মন্দির, কিন্তু আমরা কথিত আছে যে ওঠার সময় বাবা ভৈরবনাথকে নমস্কার করে বাবা ভৈরবনাথের পারমিশন নিয়ে তারপরেই বাবা কেদারের কাছে যেতে হয়। তো আমরা বাবা ভৈরবনাথের মন্দিরে দাঁড়িয়েছি, ভৈরবনাথের মূর্তিটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। আপনারাও এইটা বজায় রাখার চেষ্টা করবেন, ভৈরবনাথের পারমিশন নিয়ে তারপরে কেদারনাথের কাছে যেতে হয়। জয় ভৈরবনাথ মন্দির পেরিয়ে আমরা চলে এসেছি রুদ্র ফলস। দেখুন রুদ্র ফলস আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এত সুন্দর একটা ঝর্ণা, তাই জন্য এখানে একটু লোকজনের ভিড় হয়ে গেছে, সবাই দাঁড়িয়েই ফটো তুলছে। এটাই হচ্ছে আমাদের রুদ্র ফলস, যেটা কেদারনাথ যাওয়ার পথে পড়ে। ভৈরবনাথ মন্দির থেকে সামান্য একটু এগোলেই পড়বে রুদ্র ফলস। ভিডিও ফটো মর্নিং এভরিওয়ান। আমি সকালবেলায় যখন কেদারনাথে যাত্রা শুরু করেছিলাম তখন আপনাদের দেখিয়েছিলাম যে আমি 5:30টার সময় 5টা 25 বাজে তখন যাত্রা শুরু করেছি। এখন বাজে 7টা 5। অলরেডি আমরা 4.5 কিলোমিটার চলে এসেছি। চড়াই উতরাই পেরিয়ে আমরা এগিয়ে এসেছি। প্রথমে ওঠার সময় একটু কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল পারবো না, দম আটকে যাচ্ছে, একটু কষ্ট হচ্ছিল। তবে আমি সবাইকেই বলবো লাগেজ যত সামান্য নিয়ে খুব হালকা হালকা পায়ে আস্তে আস্তে যখন যেখানে বুঝবেন যে পাচ্ছি না একটু দাঁড়িয়ে যাবেন, রেস্ট নিয়ে নিয়ে আসবেন, কোনো চাপ নেই, হাতে সময় নিয়ে আসবেন, তাহলে কোনো প্রবলেম হবে না। দেখুন নিরীহ জীবগুলো, ওরা তো কোনো দোষ করেনি। তো আপনি এখানে দেখলে কিছু কিছু ভিডিও দেখলে বুঝতে পারবেন যে রাস্তার মধ্যে কিভাবে ঘোড়াগুলো পড়ে আছে, পড়ে গিয়ে মরে গেছে। কেউ কেউ হাঁটতে পারছে না, তাদের যারা চালক তারা নিয়ে যাচ্ছে, মারতে মারতে নিয়ে যাচ্ছে। খুব বিচ্ছিরি অবস্থা। বাবার কাছে যে আমরা আসছি পূর্ণ করতে, কিন্তু একটা নিরীহ জীবকে যদি আমরা এইভাবে কষ্ট দিই তাহলে আমাদের পূর্ণযাত্রা কি করে হলো? বাবা কেদারের কাছে আসা তো আমাদের সার্থক হলো না, না? তাই আমি সবাইকে সাজেস্ট করব আস্তে আস্তে আসুন, স্টেপ বাই স্টেপ আসুন, দাঁড়িয়ে আসুন, হাতে সময় নিয়ে আসুন, কিন্তু হেঁটে আসুন। আর রাস্তার অবস্থা খুব ভালো হলেও চারিদিকে ঘোড়া খচ্চরের গু ভর্তি, একটা বিচ্ছিরি গন্ধ মাখামাখি অবস্থা। তার মধ্যে এই একদম হাঁটতে পারবেন না, মানে আপনাকে ধাক্কা দিয়ে চলে যাবে। তাই জন্য একটা সাইড নিয়ে বিশেষ করে ডান সাইড ধরে হাঁটতে থাকবেন আস্তে আস্তে। আর হাঁটার সময় অসুবিধা হলে মুখে একটা লজেন্স রাখবেন, একটু একটু করে জল খাবেন, একটু একটু দাঁড়াবেন, রেস্ট নিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। খুব তাড়াতাড়ি যাওয়ার তো দরকার নেই, হাতে সময় নিয়ে বাবার কাছে পৌঁছানো নিয়ে কথা। আপনারা যাবেন, আর এইভাবে গেলে আশা করি আপনাদের কোনো রকম সমস্যা হবে না। একদম ঠিক। আর মনে রাখবেন, শর্টকাটে ঈশ্বর প্রাপ্তি হয় না, কেদার উঠতে হয় হেঁটেই। এক্স্যাক্টলি। না হাঁটলে পরে এই সিনিক বিউটিও মিস করবেন। ঘোড়ার পিঠে থাকলে সবসময় একটা পড়ে যাওয়ার ভয়, একটা স্লিপ করার ভয়, আর কনসেন্ট্রেশনটা ওখানেই থাকবে। হেলিকপ্টারে গেলেন তো 15 মিনিটে চলেই গেলেন, কি দেখলেন? তাই সবাইকে সাজেশন যে আসছেন বাবার কাছে, যখন বাবার কাছে আর হেঁটেই আসুন, আস্তে আস্তে আসবেন, তাতে অসুবিধা কি আছে? আমরা তো ঘোরার জন্যই এসেছি, বাবাকে দর্শন করার জন্য এসেছি। তো যদি কষ্ট না করলাম তাহলে বাবার দর্শন পেলাম কি, তাই না? বাবা তো সবসময় আমাদের ওপর কৃপা করেন। তো আমরা যদি বাবার নাম নিয়ে আস্তে আস্তে হাঁটতে পারি নিশ্চয়ই পারবো। জয় বাবা কেদার। আমি একটু দাঁড়িয়ে নিয়েছি, রেস্ট নিয়েছিলাম একটা চাতালের মধ্যে। তো এখনো আমরা জঙ্গলচট্টি আসিনি। জঙ্গলচট্টি আসলে অলরেডি আমরা 7 কিলোমিটার চলে আসবো। আমি আবার জঙ্গলচট্টিতে গিয়ে আপনাদের সাথে দেখা করছি, সঙ্গে থাকুন।
ताजा ताजा आओ जी हर हर महादेव। मानस सरोवर चार किलोमीटर আমরা অতিক্রম করে চলে এসেছি জঙ্গল চেকটি। তো এই যে জঙ্গল চেকটিতে আমি দাঁড়িয়ে আছি, একটু আগে আপনাদের আমি চাতালে দাঁড়িয়ে বলেছি, সেটা জঙ্গল চেকটির একটু আগেই ছিল। তো আমি ওটা একটা জিনিস করেছি, ভেবেছিলাম ওটা 7 কিলোমিটার না, জঙ্গল চেকটি হচ্ছে 4 কিলোমিটার। অলরেডি আমরা 4 কিলোমিটার চলে এসেছি। এখন একটা বিস্কুট খাও, তো এখন বাজে 7টা, 4 কিলোমিটার চলে এসেছি। আর চা বিস্কুট খাও, কীভাবে খরচাগুলোকে মারতে মারতে নিয়ে যাচ্ছি, রাস্তায় ঘোড়ার গু সেগুলো পাড়িয়ে পাড়িয়ে লোকজন যাচ্ছে। আর এখানে টয়লেট খুব পরিষ্কার, সুলভে শৌচালয় আছে। তো আপনারা যদি চান, সুলভে শৌচালয়ে 10 টাকা করে নিচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, টয়লেট পেলে এখানে আপনারা যেতে পারেন, অসুবিধা নেই। আর যদি মনে করেন যে লাগেজ আনতে পারছেন না, রাস্তায় অসুবিধা হচ্ছে কোনো কারণে, তো পিঠু উঠতে তুলে দেবেন। এবার বার্গেনিংয়ের ওরা আছে, ওরা মোটামুটি 4-5 হাজার টাকা দেবে, যা চাইবে তার হাফ বলবে, তাহলে ওরা রাজি হয়ে যাবে। আর ঠেলে হাঁটে যদি ঘোড়া করেন তাহলে ঘোড়া খুব কমে পাবে, 1000-1200 টাকার মধ্যে পেয়ে যাবেন। কিন্তু মাঝে যদি ঘোড়া নেন, সেই ঘোড়ার রেটটা অনেকটা বেশি নিয়ে, আর যত বেলা বাড়ে রেট বাড়তে যাবে। যত আর্লি মর্নিং বেরোবেন ভিড়টাও কম পাবেন, আর ঘোড়ার রেটটাও কম পাবেন। সামনে থাকুন, আমরা এগোচ্ছি, এগোতে এগোতে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা চা খাবি, চা বিস্কিট খা, চা কফি খেয়ে নেবো, নিয়ে আমরা আবার 6 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি। এসে এবার আমরা একটু খাওয়া দাওয়া করছি। তো কেউ ম্যাগি খাচ্ছে, আমি যেমন বাড়ি থেকে এনেছিলাম একটু কাপ নুডলস। এখান থেকে গরম জল নিয়ে নেবো, গরম জলের জন্য হয়তো 10-15 টাকা নেবে, কত নেবে জানি না, এখনো কিছু বলেনি। আর ম্যাগি হচ্ছে 50 টাকা প্লেট, আর এক প্লেট জিলিপি, এক প্লেট জিলিপি হচ্ছে 25 টাকা, সেখানে 6 পিস থাকে। আর আলু পরোটা হচ্ছে 1 পিস 50 টাকা। এই হচ্ছে এখানে খাওয়া দাওয়ার রেট। তো আপনারা যদি মনে করেন, কারণ ব্যাগ ভারীর জন্য আমরা খাবার আনতে পারি না, তবে আপনারা যদি মনে করেন টুকটাক খাবার দাবার আনবেন, সেটা আনতেই পারেন। আমি যেমন নিয়ে এসেছি কাপ নুডলস, আমি এখান থেকে গরম জল কিনে নিয়ে কাপ নুডলসটাই খাবো, কারণ এতটাই উপরে একটু খাবার দাবারের দাম বেশি ঠিকই, কিন্তু কিছু করার নেই, সাথে আনা তো সম্ভব না। আমি পেরেছিলাম, এনেছিলাম, আপনারা পারলে আনবেন, না পারলে এখান থেকে কিনেই খাবেন। আমি দামটা আপনাদের বলে দিলাম যাতে আপনাদের সুবিধা হয় কিনে খেতে। আসতে হ্যাঁ, এভাবে আসতে হবে টলি করে, অর্ধেক বসে অর্ধেক শুয়ে। এটাও কিন্তু একরকম কষ্টদায়ক, জানেন তো। আর যদি মানে আমার মতে মনে হয় মাঝে মাঝে জানেন ঘোড়া উল্টে পড়ে যাচ্ছে, মানুষ পড়ে যাচ্ছে, আমার চোখের সামনে আমি দুজনকে দেখলাম। আপনাদের সেই মুহূর্তে আমি দেখাতে পারিনি ঠিকই, আমার মনে হয় একটু কষ্ট হলেও দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা হেঁটে আসুন। হেঁটে আসার মতো আনন্দ, অনুভূতি, প্রাকৃতিক সৌন্দর্য সব কিছু মিলিয়ে মিশিয়ে মন আপনার মন প্রাণ ভরে উঠবে। টর্চার করছে, আচ্ছা পরে আমার ফোন করব। ঘোড়াগুলোকে খুব নির্মম ভাবে টর্চার করছে, মানে আপনার দেখে উঠতে ইচ্ছে করবে না। ওরা যখন পারছে না, ওদেরকে আমাদের চোখের সামনে লাঠি দিয়ে মারছে, মানে আমরা ইচ্ছে করছে যে প্রতিবাদ করি, কিন্তু সম্ভব না, নিজেদের ভিতর গজর গজর করতে করতে যাচ্ছে। হাঁটুন হাঁটুন, কষ্ট হলেও মনে একটা মানে আনন্দ, অন্যরকম অনুভূতি নিয়ে চলতে পারবেন। হাই গাইস, দীর্ঘ
6 ঘন্টা প্রায় অতিক্রম করে আমরা চলে এসেছি ভীমবালি। এখন আমরা আছি ভীমবালি পনি প্রিপেড কাউন্টার ভীমবালি। এখান থেকে আপনারা ঘোড়া বুক করতে পারেন। তো এখান থেকে বুক করলে কি হয়, যেটা মানে ঠিকঠাক দাম, গভর্নমেন্টের যেটা দাম সেই ঠিকঠাক দামে আপনি ঘোড়া পাবেন অ্যান্ড সিকিউরিটিও পাবেন। কিন্তু যদি অন্য জায়গা থেকে করেন তাহলে অনেক অসুবিধা আছে, সেগুলো দামও বেশি নেবে, প্লাস সেগুলো সিকিউরিটিও কম। হ্যাঁ, আর এখানে মাঝখানে বৃষ্টি হচ্ছিল, আজকে একটু ক্লাউডি ওয়েদার আছে। তো বৃষ্টির জন্য দেখতেই পাচ্ছেন আমরা রেইনকোট পরে নিয়েছি। বৃষ্টির জন্য একটু আমাদের লেট হয়ে গেল, দাঁড়াতে হলো। আবার মাঝে মাঝে রোদও উঠছে, তবে এখন আর বৃষ্টিটা নেই, কিন্তু ওয়েদারটা ক্লাউডি হয়ে আছে। দেখুন চারিদিকটা। উপর দিয়ে হেলিকপ্টার যাচ্ছে, হেলিকপ্টার সার্ভিসটা এখানে খুব ভালো। এটা হচ্ছে ভীমবালি, আর ওপরে ওই সেটেলমেন্টটা, ওটা 1 কিলোমিটার, ওটা হচ্ছে রামবাড়া। আমরা ওদিকেই চলেছি। যদি ওয়েদার ভালো থাকে, শরীরের কন্ডিশন ভালো থাকে, আমরা রামবাড়াও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আবার বৃষ্টি শুরু হয়েছে। আর আপনারা যদি হেলিকপ্টার বুক করতে চান, সেটা ফাটা থেকে উঠতে হয়। ওখানে হেলিকপ্টার যেখান থেকে ওঠে, হেলিপ্যাড জায়গাটা আছে, ফাটা আছে এবং সারসেই আছে, গুপ্তকাশীতেও আছে হেলিপ্যাড। এটা অনলাইনেই জেনারেলি বুক করা হয়। অনলাইনেই বুক করলে তবেই আপনারা হেলিকপ্টারে করে আসতে পারবেন কেদারনাথ। কিন্তু এখানে এসে যদি মনে করেন বুক করবেন, তাহলে সেটা পসিবল না। কোনো ক্ষেত্রে যদি লোকজন কম থাকে তাহলে হয়তো সম্ভব হয়, কিন্তু মানে সম্ভাবনাটা কমই থাকে। সেটা হয় অ্যাকচুয়ালি অনলাইন বুকিংগুলোকে ফার্স্ট প্রায়োরিটি দেয়, আর এখানে যারা অফলাইন বুকিং করে তাদেরকে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে এখানে বুকিং দেওয়া হয়। তার মানে হচ্ছে আপনি যত লেট করবেন তত আপনার পসিবিলিটি কমে যাবে অ্যাকচুয়ালি। তবে আমি তো বলবো কষ্ট হচ্ছে, শ্বাস নিতে অসুবিধা হচ্ছে, কিন্তু এর একটা আলাদা মজা আছে, কি বলো? হ্যাঁ, গাড়োয়াল হিমালয়ের যে অনুভূতিটা, আপনি যদি হেঁটে না আসেন, পায়ে হেঁটে কষ্ট হলেও আস্তে আস্তে আসবেন, স্টেপ নিয়ে দাঁড়িয়ে অল্প সময় নিয়ে আসবেন। কিন্তু এইটার যে আনন্দ, আপনি হেলিকপ্টারে আসুন কিংবা ঘোড়ার পিঠেই আসুন, যা কিছুতেই আসুন না কেন, সেই আনন্দ আপনারা পাবেন না। আর ঘোড়ার পিঠে আসাটা কিন্তু ভীষণ রিস্কি। যখন তখন ঘোড়া উল্টে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট ঘটছে, নানা রকম কাণ্ড কারখানা ঘটছে। রাস্তার মধ্যে এবড়ো খেবড়ো থাকলে সেখানে পা ঢুকে যাচ্ছে, তারপরে ঘোড়ার গু চারিদিকে ভর্তি, সেখানে পা আটকে ঘোড়া নিজেই পড়ে যাচ্ছে। ভীষণ বাজে অবস্থা। চেষ্টা করবেন সময় নিয়ে স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে হেঁটে পায়ে আসতে। একদম সঙ্গে থাকুন। আর খানিকক্ষণ গেলে কেদার পিকটা দেখা যাবে। চেষ্টা করছি আপনাদেরকে কেদার পিকটা দেখানো। দেখুন, এবং তার সঙ্গে সানি ওয়েদার হচ্ছে, তার সঙ্গে আরও এগোলে কেদার পিকের সঙ্গে যদি ভাগ্য ভালো থাকে কেদারনাথ মন্দিরের আগে কেদার ডোমটা দেখা যাবে। তো সেটাও শেয়ার করবো আপনাদের সঙ্গে। আর আরেকটা জিনিস আপনাদের আমি বলে রাখি, যাদের পায়ের সমস্যা, মনে হচ্ছে হাঁটু ফুলে যাবে, পায়ে ব্যথা, অবশ্যই নিক্যাপ নেবেন। যেমন আমার একটু পায়ের সমস্যা আছে বলে আমি অলরেডি নিক্যাপ করে বেরিয়েছি। আমার কোনো রকম পায়ের সমস্যা হচ্ছে না, আস্তে আস্তে হাঁটছি এবং খুব ভালো যাচ্ছি, খুব আনন্দ করে যাচ্ছি। আমরা 12 জনের গ্রুপ খুব এনজয় করতে যাচ্ছি। জয় বাবা কেদার, জয় বাবা কেদারনাথ। সঙ্গে রাস্তাটা দুটো ভাগ হয়ে গেছে। এটা হচ্ছে শর্টকাট, যেটা ভাঙাচোরা রাস্তা আগে যেটা ছিল, 2013-তে বন্যার পর এটা চেঞ্জ হয়ে গিয়ে এই রাস্তাটা আছে ঠিকই। আর এটা হচ্ছে পুরনো রাস্তা, এটা পুরনো রাস্তা, আর এটা নতুন রাস্তা। 2013 বন্যার পর এই সিচুয়েশন দাঁড়িয়েছে। তো এইটা গেলে শর্টকাট হয়, ওটা গেলে ব্রডকাট হয়, 1.5 কিলোমিটার বেশি হয়। এটা 1.5 কিলোমিটার বেশি। এইটা নিউটা 1.5 কিলোমিটার বেশি। এটা একটু শর্টকাট আর চড়াই বেশি। আর পুরনো যেটা, সেটা চড়াই বেশি আর 1.5 কিলোমিটার বেশি রাস্তা। তো আমরা দেখছি এটা আলটিমেটলি দুটো রাস্তা একটা পয়েন্টে গিয়ে একসাথেই মিট করছে। শুধু এটা রাস্তাটা ঘুরিয়ে দিয়েছে চাপ কমানোর জন্য। তো আমরা শর্টকাট রাস্তাটা দিয়েই যাচ্ছি।
সত্যি কথা ভীষণ ভীষণ জ্বালাতন করে এরা। कैसा बनता है वैसे হ্যাঁ এটা রামবাড়া ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা রোপ ট্রলি লাগানো আছে এই যে এটা ভগ্ন অবস্থায় আছে এখন কোনো কালে এটা ইউজ হতো এটা ব্যবহার হতো এপার থেকে ওপার যাওয়ার জন্য এটা নিজের হাতে টেনে টেনে এপার থেকে ওপার করা হতো কোনো এক সময় এখন ব্রিজ হওয়াতে এটা আর ব্যবহার হয় না चलो চলুন এগোই আমরা এখন বাজে 1:20 আমরা চলে এসেছি ছোট লিঞ্চলি। তো ছোট লিঞ্চলি থেকে বড় লিঞ্চলি হচ্ছে 2.5 কিলোমিটার। তা আমরা ছোট লিঞ্চলিতে বসেই একটু খাবার দাবার খাবো। ম্যাগি অর্ডার করেছি, আর ম্যাগি হচ্ছে 60 টাকা, আলুর পরোটাও 60 টাকা, আর দুধের চা হচ্ছে 25 টাকা। তো আমি রেটগুলো বলে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। তো এখানে আমাদের আমরা তাড়াতাড়ি আসতাম, কিন্তু আমরা মাঝখানে প্রচন্ড বৃষ্টি পেয়েছি। আমরা হ্যাঁ শিলা বৃষ্টি পেয়েছি, আর ভিজেও গেছি কিছুটা। রেনকোট যদিও পরেছিলাম, তাও অনেকটা ভিজে গেছি। এবারে অত বৃষ্টিতে আমরা হাঁটতে আমাদের খুব সমস্যা হচ্ছিল, তাই আমাদের একটু দেরি হয়ে গেল। নাহলে আমরা হয়তো ছোট লিঞ্চলিতে আরও আধ ঘন্টা আগে পৌঁছে দিই। সঙ্গে থাকুন, বাদবাকিটা দেখাচ্ছি। আমরা অনেক পথ অতিক্রম করে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, রাস্তা অত্যন্ত খারাপ। ছোট লিঞ্চলির পর আমরা বড় লিঞ্চলি ক্রস করে এবার বেস ক্যাম্পের দিকে এগিয়ে যাচ্ছি। প্রচণ্ড বৃষ্টির জন্য আমাদের অনেকটা লেট হয়ে গেল, কিন্তু এতটা কষ্টের পরও আমাদের মন মুগ্ধ হয়ে গেল। দেখুন, বরফে ঢাকা সোনালি পাহাড় দেখে আমাদের মন একদম ভরে গেল। অনেক কষ্ট করে এতদূর পেয়েছি, মনে করছিলাম যে আর পারবো না, খুব কষ্ট হচ্ছিল। ছোট লিঞ্চলির পর রাস্তা খুব খারাপ বড় লিঞ্চলি পর্যন্ত। তো অবশেষে এসে পৌঁছেছি, খুব কষ্ট করে। বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে আজকে, তার সাথে মাঝে মাঝে রোদ দিচ্ছিল। তো সঙ্গে থাকুন। এখন বাজে সকাল 5টা। তো আমরা ছিলাম জিএনভিএনের নন্দী কমপ্লেক্সে ছিলাম। তো এখন বেরিয়ে আমরা যাচ্ছি পুজো দিতে। পুজো দিতে যাওয়ার জন্য আজকে প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছে।
ভেবেছিলাম নর্মাল লাইনে দাঁড়িয়ে পুজো দেবো, কিন্তু সেটা পসিবল হচ্ছে না। তাই আমরা একটা ব্রাহ্মণ ঠিক করেছি, পার হেড 1000 টাকা করে দিয়ে তাড়াতাড়ি পুজো দিয়ে আবার গৌরীকুণ্ডের উদ্দেশ্যে রওনা দেবো। তো আমরা এখন মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। মন্দিরের সামনে গিয়ে আপনাদেরকে আমি বাদ বাকিটা দেখাচ্ছি, সঙ্গে থাকুন। টেম্পারেচার প্রচন্ড ঠান্ডা, মানে দুটো জ্যাকেট পরা থাকতে ঠকঠক করে কাঁপছি, প্রচন্ড পরিমাণে ঠান্ডা। আপনারা আসলে ঠান্ডার জিনিস নিয়ে আসবেন বেশি করে, তাহলে প্রচন্ড ঠান্ডা। কালকে উপরে এনেছি। মন্দিরের ঠিক পিছনেই ভীমশিলা। যখন 2013-তে বন্যা হয়েছিল, তো 2013 বন্যার সময় এই ভীমশিলাটি উপর থেকে নেমে আসে, আর এটাই মন্দিরটিকে রক্ষা করেছিল বলে মন্দিরের গায়ের থেকে কোনো জল যায়নি। এই ভীমশিলা সেখানে পড়াতে মন্দিরের পাশ থেকে সমস্ত জল চলে গেছিল, তাই সেই থেকেই এই শিলাটিকে ভীমশিলা রূপে পুজো করা হয়। শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে পঞ্চম জ্যোতির্লিঙ্গ হচ্ছে কেদারনাথ। এটি সব থেকে উচ্চতম স্থানে অবস্থিত। ভারতের বিখ্যাত তীর্থযাত্রাগুলির মধ্যে অন্যতম প্রসিদ্ধ তীর্থক্ষেত্র হল কেদারনাথ। উত্তরাখণ্ড রাজ্যের চোরাবাড়ি হিমবাহের কাছে মন্দাকিনী নদীর তীরে সমুদ্রপৃষ্ঠ থেকে 3583 মিটার উপরে অবস্থিত দেশের বিখ্যাত ও হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ মন্দির কেদারনাথ মন্দির।
ভারতের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে এটি একটি অন্যতম, যার উল্লেখযোগ্য মহাভারতেও রয়েছে। উত্তরাখণ্ডের চারধাম যাত্রায় বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী অন্যতম অবিচ্ছেদ্য অংশ। পুরাণ মতে জানা যায়, কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হওয়ার পর মহাভারতে জ্ঞাতি হত্যার পাপ থেকে মুক্তি পেতে পাণ্ডবগণ তীর্থ দর্শন করতে বেরিয়ে পৌঁছেছিলেন কাশীতে। সেই সময় তারা জানতে পারেন ভগবান শিব তাদের দর্শন না দেওয়ার জন্য পাহাড়ের কোলে আত্মগোপন করেছেন। সেখানে নাকি এক ষাঁড়ের ছদ্মবেশে লুকিয়ে রয়েছেন। খুঁজতে খুঁজতে তারা গৌরীকুণ্ডের কাছে সেই ষাঁড়কে মাটিতে মিশে যেতে দেখে ভীম জাপটে ধরেন। ভগবান তাদের হাত থেকে নিস্তার পেতে দৌড় শুরু করলেন এবং এইভাবে দীর্ঘ সময় পেরিয়ে মাটি ভেদ করে ওপরে উঠে আসলেন বৃষরূপী মহাদেব। তাই কেদারনাথে বৃষের পিঠের কুচ জ্যোতির্লিঙ্গ হিসেবেই পুজো করা হয়। পাণ্ডবেরা ভগবান শিবকে তুষ্ট করার জন্য কেদারনাথ মন্দির নির্মাণ করেন। এই মন্দির 400 বছর বরফের নিচে চাপা পড়েছিল। শোনা যায় অষ্টম শতকে হিন্দু দার্শনিক আদি শঙ্করাচার্য এই মন্দির দর্শনে এসেছিলেন এবং ওই সময় তিনি এই মন্দির পুনরুদ্ধার করেন। এত বছর বরফের তলায় থাকা চিহ্ন এখনো মন্দিরের গায়ে দেখা যায়। তবে আশ্চর্যের বিষয় হলো 2013 সালে বিধ্বংসী হরপাবানে কেদারনাথ মন্দির সহ শহরে প্রচুর ক্ষতি হয়েছিল। পার্বত্য অঞ্চলে বিধ্বংসী ভূমিধস এবং বন্যার শিকার হলেও পাহাড় থেকে বিশাল পাথর নেমে আসা সত্ত্বেও মন্দিরটি কোনো রকম ক্ষতি হয়নি। অনেকেই মনে করেন কোনো এক ঐশ্বরিক শক্তি এটিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে। প্রত্যক্ষদর্শীদের কথায় একটি বিশাল পাথর মন্দিরের পিছনের অংশকে আটকে রেখেছিল, যার কারণেই জল এবং ধ্বংসাবশেষ তাদের গতিপথ পরিবর্তন করেছিল এবং কেদারনাথ মন্দির ধ্বংসের হাত থেকে রক্ষা হয়েছিল। সেই পাথরকে ভীমশিলা রূপে পুজো করা হয়। মন্দিরের অভিভাবক হলেন ভগবান ভৈরবনাথজি। হিমালয়ের প্রকৃতির কোলে অবস্থিত কেদারনাথ মন্দিরটি নাকি তিনিই পাহারা দেন। ভগবান ভৈরবনাথজি গাড়োয়াল অঞ্চলের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ দেবতা। তিনি সুরক্ষা এবং ন্যায় বিচারের প্রভু। ভগবান শিবের জ্বলন্ত অবতার এবং ধ্বংসের সাথে যুক্ত। ভৈরবনাথজি ক্ষেত্রপাল নামেও পরিচিত। ভৈরবনাথজির মন্দিরটি কেদারনাথ মন্দিরের দক্ষিণে অবস্থিত। তিনি কেদারনাথ মন্দিরকে অশুভ আত্মা বা শক্তি থেকে রক্ষা করে থাকেন। কেদারনাথ মন্দির পঞ্চকেদারের একটি অংশ। পঞ্চকেদার ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত 5টি পবিত্র স্থান, যার সবকটি গাড়োয়াল হিমালয়ে অবস্থিত। পঞ্চকেদারের তীর্থযাত্রায় পড়ে কেদারনাথ, মদমাহেশ্বর, তুঙ্গনাথ, রুদ্রনাথ এবং কল্পেশ্বর। এই অঞ্চলে প্রাচীন নাম ছিল কেদারখণ্ড, তাই এখানে শিবকে কেদারনাথ নামেই পুজো করা হয়। এই মন্দিরটি প্রতি বছর বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়ার দিনে দর্শনার্থীদের জন্য খোলা হয় এবং কার্তিক মাসে ভাইফোঁটার দিনে বন্ধ করে দেওয়া হয়। শীতকালীন সময়টা ভগবান কেদারনাথকে উকিমঠে স্থাপন করা হয়। তবে তুষারাবৃত হিমালয়ের কোলে এবং মন্দাকিনী নদীর তীরবর্তী স্থানে অবস্থিত এই মন্দির এবং পরিবেশের সান্নিধ্যে যে কোনো মানুষকে মুক্ত করবেই। কেদারনাথ মন্দিরে যাওয়ার জন্য কোনো সড়ক পথ নেই। 2013 সালে জুন মাসে কেদারখণ্ডে ঘটে যাওয়া ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের আগে গৌরীকুণ্ড থেকে 14 কিলোমিটার পথ পাহাড়ি চড়াইয়ের পথে ট্রেকিং করে মন্দিরে যেতে হতো। এখন নতুন রাস্তা গৌরীকুণ্ড থেকে কেদারনাথের দূরত্ব প্রায় 23 কিমি। কেদারনাথ যাত্রার পথে পড়বে যথাক্রমে জঙ্গলচট্টি, ভীমবালি, রামবাড়া, ছোট লিঞ্চলি, বড় লিঞ্চলি এবং কেদারনাথ বেস ক্যাম্প। এই পুরো যাত্রায় আপনার সঙ্গে থাকবে অসাধারণ নৈসর্গিক দৃশ্য। কিভাবে যাবেন এবং তার অন্যান্য ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।
কেদারনাথ মন্দির তার পবিত্রতা দিয়ে হৃদয় স্পর্শ করে এবং এর স্থাপত্য মনকে কৌতূহলী করে। মন্দিরটি একটি বড় আয়তাকার মঞ্চের উপর নির্মিত। মন্দিরটি পাথরের ধূসর হাঙ্ক দিয়ে তৈরি। পাথরের স্ল্যাবগুলি লোহার ক্ল্যাম্পের সাহায্যে একে অপরের সাথে সংযুক্ত থাকে। মন্দির নির্মাণে কোনো মাটার ব্যবহার করা হয়নি। এটি অ্যাশলার আর্কিটেকচারের অন্যতম সেরা নিদর্শন। হাজার হাজার বছর আগে কিভাবে এই ব্লকগুলি এত উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছিল তা এখনো একটি রহস্য। প্রায় 6 মাস ধরে কেদারনাথ ভারী তুষারে ঢাকা। গ্রীষ্মকালে প্রায় 2 মাস ধরে প্রচুর বৃষ্টিপাত হয়। কিভাবে তারা প্রকৃতির অস্থিরতা কাটিয়ে মন্দিরটিকে পূর্ণতা দিতে সক্ষম হয়েছিল তা একটি রহস্য। মন্দিরের গর্ভগৃহের ভিতরের দেওয়ালে পৌরাণিক দেবদেবীদের মূর্তি সুন্দরভাবে খোদাই করা আছে। মন্দিরটির প্রথমেই রয়েছে তার মণ্ডপ, যা ভক্তদের দর্শনের জন্য সমবেত হওয়ার স্থান, এবং তারপরেই রয়েছে গর্ভগৃহ, যেখানে ত্রিভুজাকার জ্যোতির্লিঙ্গ অবস্থিত। বাইরের মতো মন্দিরের অভ্যন্তর ভাগও একই রকমের মনোমুগ্ধকর। পঞ্চপাণ্ডব, তাদের স্ত্রী দ্রৌপদী, ভগবান কৃষ্ণ এবং অন্যান্য দেবতাদের খোদাই করা মূর্তি দেওয়ালে শোভা পায়। মন্দিরের সামনে প্রতীকী ষাঁড় বা নন্দী রয়েছেন। এটাকে ঐশ্বরিক মুগ্ধতা, ভক্তির শক্তি বা স্থাপত্য দক্ষতা বলুন, মন্দিরটি প্রমাণ করছে যে এটিকে ধ্বংস বা ক্ষতি করা যাবে না। আমরা চলে এসেছি রেতাসকুণ্ড। তো রেতাসকুণ্ডে বা হর হর মহাদেব বললে জলের মধ্যে একটা বুদবুদ ওঠে, তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা অবশ্যই আপনারা দর্শন করবেন, না হলে অনেকে হয়তো মিস করে চলে যায়। ছোট একটি মন্দিরের মতো মাথা ঢুকিয়ে বলতে হয়, অনেকে বোঝে না একটা কি বড় মন্দির বলে চলে যায়। কিন্তু রেতাসকুণ্ডে অবশ্যই আসবেন, এই দৃশ্যটা দেখতে পাবেন। আমিও আপনাদেরকে দেখাচ্ছি। এখানে লেখাই আছে ये रेतासकुंड है, यहाँ भोले का नाम लेने पर दिल बोले उठते हैं। हर हर महादेव, आरो जोड़े हर हर महादेव, हर हर महादेव। मुझे बुलबुले उठছে 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 हर हर महादेव, हर हर महादेव। हर हर महादेव। उठছে 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 हर हर महादेव। উঠেছে, এটা বলে খেয়াল রাখতে হবে। উঠছে, হ্যাঁ উঠছে উঠছে, অনেকটা পরে উঠলো। ওয়াও ওয়াও, এটা বলে খেয়াল রাখতে হবে কোন জায়গা থেকে বুদবুদটা উঠছে। এখনো উঠে যাচ্ছে। আর আমি তো বড় ভক্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জয় ভোলে, জয় ভোলে। আমাদের স্টুডেন্টটাতেই বলছি, তাই না? দেখুন বন্ধুরা, পাশেই মন্দাকিনী বয়ে চলেছে, আর তার পাশেই আছে গৌরীকুণ্ড। গৌরীকুণ্ডে আছে মাতা গৌরীর মন্দির, আর কথিত আছে যে মাতা গৌরী এখানে বসেই শিবের জন্য তপস্যা করেছিলেন এবং শিবকে প্রেম নিবেদন করেছিলেন। তো আর এখানেই গণেশের জন্ম হয়েছিল। মাতা পার্বতী এখানেই স্নান করতেন, এটা তাই নাম হচ্ছে গৌরীকুণ্ড। একটা অদ্ভুত জিনিস, পাশেই মন্দাকিনী, তার পাশেই দেখুন উষ্ণ পশ্চিমী, যে একসাথে মিশ্রিত হয়ে যাবে। ওখানে জল ঠান্ডা, এখানে জল উষ্ণ গরম।
তো এখানে দেখুন মেয়েদের আর ছেলেদের আলাদা আলাদা করে জায়গা করা আছে। মেয়েদের জায়গাটা হচ্ছে ওই যে সবুজ রঙের কাপড় দেখা যাচ্ছে ওটা দিয়ে ঘেরা, আর ছেলেরা এদিকে বসে স্নান করছে। তো পাশেই আছে গৌরী মাতার মন্দির, আপনাদেরকে দেখালাম। আর উপরেই হচ্ছে এটা 2013-র বন্যায় পুরোপুরি নষ্ট হয়ে গেছিলো, এর মধ্যেও জল চলে এসেছিলো, কিন্তু অদ্ভুতভাবে তার পরবর্তীকালে জল নামার পর আবার সেই উৎস জলের প্রশ্রবণ আবার নতুন করে তৈরি হয় এখানে, একই রকমভাবে রয়ে গেছে। আর এখানে আছে জিএনভিএম এর, আর এই ওপরটায় আছে জিএনভিএম এর গেস্ট হাউস। চলো চলো। আমরা এখন এসে গেছি দেবপ্রয়াগে। তো দেবপ্রয়াগ হচ্ছে 4টে নদীর মিলনস্থল, যেখান থেকে গঙ্গা শুরু হয়েছে, মিশে গিয়ে একসাথে গঙ্গা হচ্ছে। তো সবুজ যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অলকানন্দা আর ভাগীরথী, আর ওদিকেরটা হচ্ছে যমুনা, একসাথে সব মিশে হয়েছে গঙ্গা। তাই জন্য এই 4টে নদী এক জায়গায় যেখানে মিশেছে এটাই হচ্ছে দেবপ্রয়াগ। অলকানন্দা, ভাগীরথী আর ওদিকে হচ্ছে যমুনা, যমুনা আর মন্দাকিনী, 4টে একসাথে মিশে হয়েছে দেবপ্রয়াগ, যেটা গঙ্গায় পরিণত হয়েছে। সোনপ্রয়াগ থেকে হরিদ্বার ফেরার পথে প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগ করতে করতে, গান শুনতে শুনতে এবং হাইওয়ে জ্যাম ঠেলতে ঠেলতে হরিদ্বার এসে পৌঁছালাম অবশেষে রাত 10:30টায়। তাই মন চাইলেও শরীর আর নতুন করে ভিডিও বানাবার কোনো পারমিশন দিল না।